গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৯,৩৬০ ছাড়িয়ে গেছে। এদিকে যুদ্ধবিরতি আলোচনা স্থগিত করার জন্য একে অপরকে দোষারোপ করেছে হামাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মনিরুজ্জামান বাবুর রিপোর্ট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর করা ৩টি গণহত্যায় অনেক হতাহতের ঘটনা ঘটে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণে খান ইউনিস এবং উত্তরে গাজা সিটিতে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন। এদিকে হামাস এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ে আলোচনা স্থগিত করার জন্য একে অপরকে দোষারোপ করে বিবৃতি দিয়েছে। এদিকে ফিলিস্তিনি বন্দীদের নির্যাতনের অভিযোগে ইসরায়েলের কয়েকজন রিজার্ভ সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। সোমবার ইসরায়েলের সেনা পুলিশের একটি দল অভিযুক্ত সেনাদের আটক করতে দুটি সেনা ঘাঁটিতে প্রবেশ করলে সেনাদের গ্রেপ্তারের প্রতিবাদে ওই ঘাঁটিতে হামলা চালায় উগ্র ডানপন্থী বিক্ষোভকারীরা। কয়েক মাস ধরেই ইসরায়েল সেনা ঘাঁটিতে গাজা থেকে ধরে নিয়ে আসা বন্দীদের নির্যাতন করার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির প্রধান আবদুল্লাহ আল জাগরি বলেছেন, ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের বিরুদ্ধে হাজার হাজার অপরাধের মধ্যে নির্যাতন ও যৌন নিপীড়নের প্রতিবেদন রয়েছে। এদিকে ডব্লিউএইচওর একজন মুখপাত্র বলেছেন, পোলিও ও মহামারী ছড়িয়ে পড়া রোধ করতে টিকা শিশুদের কাছে পৌঁছাতে অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন। মনিরুজ্জামান বাবু, ৭১। গাজা যুদ্ধ ইস্যুতে ইসরায়েলে তুরস্ক সামরিক হস্তক্ষেপ করতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার দলের নেতাদের সাথে এক বৈঠকে এই মন্তব্য করেছেন তিনি। এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনের সাথে ইসরায়েল যেন এসব অযৌক্তিক কাণ্ড না করতে পারে তার জন্য অত্যন্ত শক্তিশালী হতে হবে। প্রয়োজনে তুরস্ক ইসরায়েলেও প্রবেশ করতে পারে, কারণ এর আগে তারা লিবিয়া এবং নাগর্নো কারাবাখে এমন কাজ করেছে। মূলত ফিলিস্তিনিদের সহায়তা করতেই নেওয়া হতে পারে এমন পদক্ষেপ। তবে এক্ষেত্রে এরদোয়ান কোনো ধরনের হস্তক্ষেপের কথা বলেছেন তার বিস্তারিত ব্যাখ্যা দেননি। এ নিয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলও কোনো মন্তব্য করেনি। লেবাননের হিজবুল্লাহকে আঘাত করতে চায় ইসরায়েল, তবে দেশটির সাথে সর্বাত্মক যুদ্ধের দিকে না যাওয়ার পক্ষে ইসরায়েলি কর্মকর্তারা। সোমবার এই মন্তব্য করেছেন তারা। গোলান মালভূমিতে রকেট হামলার পর প্রতিশোধের প্রস্তুতিও নিচ্ছে তেল আবিব। চলমান উত্তেজনার মধ্যে সোমবার লেবাননের রাজধানী বৈরুতে অসংখ্য ফ্লাইট বাতিল এবং বিলম্বিত হয়েছে। জার্মান ভিত্তিক এয়ারলাইন্স প্রতিষ্ঠান লুফথানসা গ্রুপ জানিয়েছে, বৈরুত থেকে বের হওয়া এবং পৌঁছানোর 5টি রুট সাময়িকভাবে স্থগিত করেছে তারা। গ্রুপের 3 সংস্থা সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, ইউরোউইংস এবং লুফথানসার ফ্লাইটগুলো 30 জুলাই পর্যন্ত স্থগিত রাখা হবে। এছাড়া তুর্কি এয়ারলাইন্সেরও 2টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া সান এক্সপ্রেস, এজেট, গ্রিসের এজিয়ান এয়ারলাইন্স, ইথিওপিয়ান এয়ার এবং AMEAO রয়েছে এই তালিকায়। ভারতের লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী বাজেট ভাষণে বলেছেন, দেশে এক চক্রব্যূহ তৈরি হয়েছে যার মধ্যে পিষে মরছে দেশবাসী। 3 শক্তি মিলে এই চক্রব্যূহ রচিত হয়েছে। সোমবার সংসদে তিনি বলেন, দেশ একচেটিয়া পুঁজিপতিদের হাতে, যেখানে রয়েছেন হাতে গোনা কিছু মানুষ যারা দেশের সিংহভাগ সম্পদ নিয়ন্ত্রণ করছেন। এমনকি এর মধ্যে ইডি, সিবিআই, আয়করের মতো দেশের গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠানও রয়েছে। আর তৃতীয় শক্তি হলো দেশের রাজনীতির নেতৃত্ব। রাহুল গান্ধী বলেন, এবারের বাজেট সেই চক্রব্যূহর ফাঁস থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে ভাবা হয়েছিল। কৃষক, যুব সম্প্রদায়, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীরা স্বস্তির শ্বাস নিতে পারবে বলে মনে করা হয়েছিল। অথচ দেখা গেছে বাজেটে চক্রব্যূহর ফাঁস আরও মজবুত হয়েছে। একচেটিয়া কারবারিদের হাত আরও শক্ত হয়েছে। পাকিস্তানের বন্দরনগরী গোয়াদরে বিক্ষোভ এবং সংঘর্ষে এক সেনা সহ 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও
অন্তত 16 জন। পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। গোয়াদারের একজন সরকারি কর্মকর্তা জানান, রাস্তা অবরোধ উপেক্ষা করে মানুষ বিক্ষোভে যোগ দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। একজন বেসামরিক বিক্ষোভকারী সংঘর্ষে নিহত হয়েছেন, তিনি গোয়াদারের একজন ব্যবসায়ী। পাকিস্তানের বৃহত্তম এবং দরিদ্রতম প্রদেশ বেলুচিস্তানের কিছু অংশে যোগাযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সেখানে কয়েক দশক ধরে সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে বিদ্রোহীরা। বিক্ষোভের অন্যতম সংগঠক এবং বেলুচ ইয়াকচেটি কমিটির নেতা বেবার্গ বালোচ বলেছেন, তাদের গণতান্ত্রিক অধিকার দেয়া হচ্ছে না। সংগঠনের কর্মীদের গণগ্রেপ্তার এবং গুলি করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই নেতা। মার্কিন নির্বাচনের আর মাত্র 100 দিন বাকি, অথচ এর মধ্যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে কমলা হ্যারিস মাত্র এক সপ্তাহের প্রচারণায় $20 কোটি তহবিল সংগ্রহ করেছেন। সোমবার কমলার প্রচার দলের উপব্যবস্থাপক রব প্ল্যাহার্টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, মাত্র এক সপ্তাহ ধরে প্রচার শুরু হয়েছে, এর মধ্যে কমলা হ্যারিস $20 কোটি তুলে ফেলেছেন। দাতাদের 66% নতুন। এছাড়া 17,000 নতুন স্বেচ্ছাসেবী স্বাক্ষর করেছেন। প্রার্থিতা চূড়ান্ত করতে আগামী আগস্টে অনলাইনে ভোট করবে ডেমোক্রেটিক পার্টি। এরপর দলের পক্ষ থেকে এবারের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সাম্প্রতিক সমীক্ষায় জনপ্রিয়তাও বেড়েছে কমলার। বছরের দ্বিতীয় প্রান্তিকে এসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। একই সময়ে মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধিও ইতিবাচক ধারায় ফিরছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আলোচ্য বিষয়ে যা অনেকটাই প্রভাব ফেলতে পারে। তবে অর্থনীতিবিদরা বলছেন, খুব শিগগিরই বাড়তি সুদের হার না কমলে তা যুক্তরাষ্ট্র এবং বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রচারণা জমে উঠতে শুরু করেছে। এমন সময়েই আলোচনায় উঠে এসেছে দেশটিতে বাড়তে থাকা মূল্যস্ফীতি ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হারের মতো বিষয়গুলো। তবে সম্প্রতি দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কিছুটা শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছে। মূল্যস্ফীতির সঙ্গে চলমান লড়াইয়ে ইতিবাচক ফলও আসছে। ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রা অনুযায়ী যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি 2% দিকে নেমে এসেছে। গেল জুনে দেশটিতে ব্যক্তিগত ভোগব্যয় সূচক বা পিসিই দাঁড়িয়েছে 2.5%। মে মাসেও যেটি ছিল 2.6%। চলতি বছরের এপ্রিল জুন প্রান্তিকে মার্কিন অর্থনীতি 2.8% প্রবৃদ্ধি অর্জন করেছে। মূল্যস্ফীতি ও উচ্চ সুদহারের চাপের মধ্যে প্রবৃদ্ধির এ হারকে সন্তোষজনক বলছেন বিশ্লেষকরা। ফেডারেল রিজার্ভ নীতি সুদ বাড়ানোর পরও আশা করেছিল অর্থনীতি মন্দার কবলে পড়বে না। তাদের সেই আশা অনেকাংশে পূর্ণ হয়েছে। দেশটিতে বাড়তে থাকা মূল্যস্ফীতি রোধে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে দফায় দফায় সুদের হার বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। যেহেতু যুক্তরাষ্ট্রের নীতি সুদ হার বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলে, তাই খুব শীঘ্রই এটি না কমলে বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব থাকবে, এমনটাই সিএনএনকে বলেছেন অনেক অর্থনীতিবিদ। তানহা জুলিয়া, 71। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রক্ষণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম কোর্ট সংস্কারের জন্য জরুরি পদক্ষেপের পরিকল্পনা ঘোষণা করেছেন। সোমবার তিনি এই পরিকল্পনার কথা জানিয়েছেন। এতে বলা হয়েছে, বিচারপতিদের জন্য তিনি 18 বছরের মেয়াদসীমা প্রস্তাব করবেন। প্রতি 2 বছর পর নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা প্রায় শূন্য বলছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সুপ্রিম কোর্টে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল দায় মুক্তির বিরোধিতা করে সংবিধান সংশোধনের আহ্বান জানিয়েছেন। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতির জন্য আজীবন দায়িত্ব পালনের পরিবর্তে নির্দিষ্ট মেয়াদের সীমা নির্ধারণের কথাও বলেছেন। সোমবার প্রকাশিত একটি নিবন্ধে বাইডেন লিখেছেন, মার্কিন জাতি সাধারণ তবে গুরুত্বপূর্ণ নীতির উপর প্রতিষ্ঠিত, তাই কেউই আইনের ঊর্ধ্বে নন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এমনকি সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিও নন। বাইডেন আরও কিছু কার্যকরী নৈতিক বিধিমালার দাবিও করেছেন। এরই মধ্যে ওভাল অফিস থেকে দেয়া ভাষণে বাইডেনের সংস্কারগুলোর পরিকল্পনার কথা বলেছেন। তবে কংগ্রেসের গভীর বিভাজনের কারণে এগুলো বাস্তবায়নের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বর্তমানে সুপ্রিম কোর্টে ট্রাম্পের শাসনামলে নিযুক্ত 3 জন বিচারপতি রয়েছেন। আদালত একাধিকবার বাইডেন সরকারের নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন।
2022 সালে আদালত 1973 সালের রো ভি ওয়েডের রায় বাতিল করে দিয়েছেন। ওই রায় গর্ভপাতের অধিকার নিশ্চিত করেছিল। এছাড়া আদালত সম্প্রতি ফেডারেল এজেন্সিগুলোর ক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছেন। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কংগ্রেসের সাথে সহযোগিতায় প্রস্তুত রয়েছেন। এই পদক্ষেপগুলো যে কোনো প্রেসিডেন্টের অযাচিত প্রভাব হ্রাস করবে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য বাইডেন 18 বছরের মেয়াদ সীমা প্রস্তাব করবেন। প্রতি 2 বছর পর পর নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে আইন বিশেষজ্ঞ স্টিফেন শুইন বলেছেন, বাইডেনের পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা প্রায় শূন্য। তবে তিনি সম্ভবত জনসচেতনতা বৃদ্ধি করতে এবং সুপ্রিম কোর্টকে একটি নির্বাচনী ইস্যু হিসেবে উপস্থাপন করতে চাইছেন। মাহফুজুর রহমান, 71। যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরে শিশুদের নাচের কর্মশালায় ছুরি হামলায় 2 জন নিহত হয়েছে। 7 শিশুসহ আহত হয়েছে 9 জন। তাদের মধ্যে 6 জনের অবস্থাই আশঙ্কাজনক। 2 জন বয়স্ক ব্যক্তি শিশুদের বাঁচাতে গিয়ে আহত হন। সোমবার লিভারপুলের কাছে সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিটে টেলর সুইফট যোগা অ্যান্ড নাচের কর্মশালায় এই হামলা হয়। 6 থেকে 10 বছরের শিশুদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন 17 বছরের এক কিশোরকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া কিশোর ল্যাঙ্কাশায়ারে ব্যাংকস এলাকার বাসিন্দা। হত্যা ও হত্যা চেষ্টায় জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, কেন এই হামলা চালানো হয়েছে তা অস্পষ্ট, তবে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করা হয়েছে। এরপরই দেশটিতে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। জবাবে পুলিশও তাদের উপর কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় গত রবিবারের বিতর্কিত নির্বাচনী ফলাফলের প্রতিবাদে রাস্তায় নামা বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছুড়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ মধ্য কারাকাসের রাস্তায় নেমে আসেন। তাদের কেউ কেউ আবার কয়েক মাইল হেঁটে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে রওনা হন। ভারতের কেরালার পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধসে এক শিশুসহ 36 জনের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকশো মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ভোরে ওয়েনাড জেলার মেপ্পাড়ি, মুন্ডাকাল টাউন এবং চুড়ালমালায় এসব হতাহতের ঘটনা ঘটে। রাজ্যের বনমন্ত্রী একে সসেন্দ্রন জানিয়েছেন, স্থানীয় বিভিন্ন হাসপাতালে 66 জন আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ওয়েনারের বিভিন্ন জায়গায় ভূমিধস হওয়ায় রেড অ্যালার্ট জারি করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। হরকাবানে একটি সেতু ধসে যাওয়ায় মুন্ডাকাল এবং আটামালা এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড জেলা। কেরালার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তল্লাশি এবং উদ্ধার অভিযানে সব সরকারি সংস্থা কাজ করছে। উত্তর কোরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে চীনা সীমান্তের কাছে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। সোমবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, উদ্ধার কার্যক্রম পরিচালনায় 10টি হেলিকপ্টার এবং সরকারি নৌযান ব্যবহার করা হচ্ছে। চীন ও উত্তর কোরিয়ার সীমান্ত বরাবর নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতেই সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বন্যায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এরই মধ্যে প্রেসিডেন্ট কিম জং উন উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করতে মাঠে নেমেছেন। গাড়িতে করে বন্যার অবস্থা দেখতে রাস্তায় বের হন তিনি। উত্তর কোরিয়ায় 29 বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ 463 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।